হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা আছেন ইজি স্টাডি হাউসের সাথে। আজকের ক্লাসে আমরা ডিপিএম বা ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড সম্পর্কে আলোচনা করব। ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড সম্পর্কে পিপিআর 2025-এর রুল নাম্বার 97 থেকে 101 নম্বর বিধিতে আলোচনা করা হয়েছে। তো ডিপিএম বা ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড, এটার স্টেজগুলো আমরা যদি দেখি, একটা স্টেপের পর কোন স্টেপ আসবে। সবার প্রথমে থাকবে হচ্ছে অ্যাপ্রুভড ইন এপিপি, অর্থাৎ একটা অ্যাপ্রুভড এপিপি থাকবে এবং সেই এপিপিতে কিন্তু অবশ্যই আপনার ডিপিএমের কথা উল্লেখ থাকতে হবে। এরপরে কি হবে? অ্যাপ্রুভড ইন এপিপি অনুযায়ী প্রিপেয়ার টেন্ডার ডকুমেন্ট, অর্থাৎ প্রকিউরিং এন্টিটি টেন্ডার ডকুমেন্ট প্রিপেয়ার করবেন। তারপর কি হবে? ইস্যু টেন্ডার ডকুমেন্ট টু সিলেক্টেড, অর্থাৎ যাকে সরাসরি টেন্ডার যাকে দেওয়ার কথা, অর্থাৎ ডিরেক্ট প্রকিউরমেন্টে কিন্তু একটাই প্রতিষ্ঠানকে চয়েস করা হয় এবং তার কাছ থেকেই ক্রয় করা হয়। সেক্ষেত্রে যাকে চয়েস করা হয়েছে তাকে এই টেন্ডার ডকুমেন্ট ইস্যু করতে হবে। তারপর কি করবে? প্রিপেয়ার টেন্ডার, অর্থাৎ টেন্ডারার তখন যখন টেন্ডার ডকুমেন্ট পাবে তখন সে টেন্ডার প্রিপেয়ার করবে। এরপর কি করবে? সাবমিট টেন্ডার, অর্থাৎ সে প্রিপেয়ার করে টেন্ডার সাবমিট করবে। এরপর অ্যাজ ইউজুয়াল সেটা ওপেন হবে, ইভ্যালুয়েশন হবে এবং নেগোসিয়েশন হবে। এটা কিন্তু বাধ্যতামূলক। ডিপিএমের ক্ষেত্রে অবশ্যই নেগোসিয়েশন করতে হবে বাই টেকনিক্যাল ইভ্যালুয়েশন কমিটি, টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি। তাহলে আপনার ওপেন, ইভ্যালুয়েশন এবং নেগোসিয়েশন হলো। এরপরে যেটা নেগোসিয়েশন হয়ে যে মূল্যটা থাকবে বা ইভ্যালুয়েশন কমিটি যে রিপোর্টটা প্রদান করবে সেটা অ্যাপ্রুভাল করাইতে হবে হোপের নিকট থেকে। এরপরে কি হবে? তাকে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড প্রদান করা হবে এবং কন্ট্রাক্ট সাইন করা হবে। আর সবার শেষে, যেটা সবগুলোর মতো, এখানে আপনার কন্ট্রাক্ট এগ্রিমেন্ট এবং ম্যানেজমেন্ট এটা থাকে, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। তো এই হচ্ছে মূলত ডিপিএম বা ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথডের সরাসরি, বা বাংলায় যাকে বলে সরাসরি ক্রয় প্রক্রিয়ার স্টেপগুলা। তো ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথডটা কিন্তু একটু বিতর্কিত মেথড, কেননা এখানে সরাসরি একটা প্রতিষ্ঠানকেই নির্বাচন করা হয় এবং সেখান থেকেই ক্রয় করা হয়। সেক্ষেত্রে এই ক্রয় ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, কেননা এই ক্রয়ের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রকিউরিং এন্টিটির সমালোচনা হয় এবং অনেক বেশি লেখালেখি হয়। তো আমরা আরও কিছু জানবো ডিরেক্ট প্রকিউরমেন্ট সম্পর্কে। তো ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড, এটা রুল নাম্বার 97-তে বলা হয়েছে কি, প্রকিউরমেন্ট ফ্রম অন সোর্স, অর্থাৎ আমি এর আগেই যে বললাম যে এটা একটা উৎস থেকে ক্রয় করা হয়, যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে তাকে চয়েস করা হয় এবং তার কাছ থেকে ক্রয় করা হয়। তারপর কি বলা হচ্ছে? নট কম্পিটিটিভ অ্যান্ড নট ট্রান্সপারেন্ট প্রসেস, অর্থাৎ বলা হচ্ছে এটা প্রতিযোগিতামূলক নয় এবং এটা স্বচ্ছ প্রক্রিয়া নয়, কেননা একটা প্রতিষ্ঠানকে আমি চয়েস করে তার কাছ থেকেই ক্রয় করতেছি। সো ইট ইজ নট ট্রান্সপারেন্ট। কুড এনকারেজ অ্যাবিউজ অর ফ্রড, অর্থাৎ এই ডিপিএমের ক্ষেত্রে কিন্তু এটার অপব্যবহার হতে পারে এবং এখান থেকে কিন্তু ফ্রডুলেন্ট এইসবের সৃষ্টি হতে পারে। নেভার ইউজ ফর ফেভারিং এ সাপ্লায়ার অর কন্ট্রাক্টর অর টু ডিসক্রিমিনেট অ্যামং সাপ্লায়ার অর কন্ট্রাক্টর, অর্থাৎ এই ডিপিএম ব্যবহারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পিইকে সতর্ক থাকতে হবে, কেননা এখানে যেন নেভার ফেভারিং, কোনো সাপ্লায়ার বা কন্ট্রাক্টরকে যেন
ফেভার করা না হয়, বা সাপ্লায়ার বা কন্ট্রাক্টরদের মধ্যে যেন কোনো ধরনের বৈষম্য করা না হয়। তো এখানে আরও একটা কথা বলা আছে, হোপ শ্যাল স্ট্রিক্টলি কন্ট্রোল ইউজ অফ ডিপিএম, অর্থাৎ বলা হচ্ছে হেড অফ প্রকিউরিং এন্টিটি কিন্তু অবশ্যই স্ট্রিক্টলি কন্ট্রোল করবে। ডিপিএম মেথডটা একান্তই বাধ্য না হইলে ডিপিএম মেথডটাতে না যাওয়াই শ্রেয়। ওকে, এরপরে রয়েছে টাইপস অফ ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড, অর্থাৎ ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড বা ডিপিএমের কিন্তু অনেকগুলা টাইপস রয়েছে। যেমন রয়েছে ডিরেক্ট কন্ট্রাক্টিং বা ডিসি, অর্থাৎ সরাসরি কন্ট্যাক্ট করা, এটাকে বোঝাচ্ছে। ডিরেক্ট ক্যাশ পারচেজ বা ডিসিপি বলা হয়, হোপস অ্যাপ্রুভাল নট রিকোয়ার্ড, অর্থাৎ এই ডিরেক্ট ক্যাশ পারচেজের ক্ষেত্রে হোপসের কোনো অ্যাপ্রুভাল লাগে না। আর আরেকটা রয়েছে ফোর্স অ্যাকাউন্ট বা এফএ বলা হয়। তো আমরা এক এক করে এগুলো সম্পর্কেও একটু জানব। তো এটাই ডিপিএমের ক্ষেত্রে ফিনান্সিয়াল থ্রেশহোল্ডের কথা এখানে বলা হয়েছে। এখানে এক একটা স্থানের জন্য বা এক একটা পিইর জন্য এক এক রকম থ্রেশহোল্ড। যেমন মিনিস্ট্রি আর ডিভিশনের ক্ষেত্রে পিই রেভিনিউ বাজেট থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত আপনার এই ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথডে ক্রয় করতে পারবে। আর অ্যাপ্রুভড বাই হায়ার অথরিটি, অর্থাৎ হায়ার অথরিটির অ্যাপ্রুভাল নিয়ে এই রেভিনিউ বাজেট থেকে 25 লক্ষ টাকার সরাসরি ক্রয় করা যেতে পারে। আর ডেভেলপমেন্ট বাজেটের এই বাজেট থেকে পিই 7 লক্ষ টাকা পর্যন্ত ডিপিএম মেথডে ক্রয় করতে পারে। একই রকমভাবে 25 লক্ষ টাকা পর্যন্ত হায়ার অথরিটির পারমিশন নিয়ে ক্রয় করতে পারে। অর্গানাইজেশন লেভেলে এটা হচ্ছে 5 লাখ আর 20 লাখ, দুই ক্ষেত্রেই ডেভেলপমেন্ট এবং রেভিনিউ দুই ক্ষেত্রেই 5 লাখ এবং 20 লাখ। ডিভিশন, রিজিওনাল আর ডিস্ট্রিক্ট লেভেলে এটার হচ্ছে 2 লাখ এবং 7 লাখ। আর উপজেলা লেভেলে এটা হচ্ছে 50,000 এবং 2 লাখ। আর পিডি, যারা এ ক্যাটাগরির পিডি তারা হচ্ছে ডেভেলপমেন্ট বাজেট থেকে 3 লাখ এবং অ্যাপ্রুভাল নিয়ে 10 লাখ। বি ক্যাটাগরির পিডিরা সরাসরি 2 লাখ এবং অ্যাপ্রুভাল নিয়ে 7 লাখ। আর সি ক্যাটাগরির পিডি যারা, তারা 1 লাখ এবং অ্যাপ্রুভাল নিয়ে 3 লাখ টাকা পর্যন্ত সরাসরি ক্রয় প্রক্রিয়ায় ক্রয় করতে পারে। এরপর রয়েছে ডিসিপি, অর্থাৎ ডিরেক্ট ক্যাশ পারচেস। এই ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ড রয়েছে, অর্থাৎ সরাসরি টাকা দিয়ে আমি ক্রয় করে নেব। আমার বাজেট আছে, বাজেটে টাকা উত্তোলন করলাম, করে আমি সরাসরি কোনো একটা প্রতিষ্ঠান থেকে আমার মালামালগুলো ক্রয় করলাম। সেক্ষেত্রে দেখেন, মিনিস্ট্রি, ডিভিশন আর অর্গানাইজেশনাল ক্ষেত্রে পিই হচ্ছে রেভিনিউ বাজেট থেকে 75,000 টাকা সরাসরি ক্রয় করতে পারবে এবং অ্যাগ্রেডেড, অর্থাৎ এক বছরে এটা সর্বোচ্চ আপনার 25 লক্ষ টাকার ক্রয় করতে পারবে। একই রকমভাবে এখানে ডেভেলপমেন্ট বাজেটের 75 এবং 25 লাখ, এইভাবে কিন্তু প্রত্যেকটা থ্রেশহোল্ড এখানে রয়েছে। তো এখানে কি বলা হচ্ছে, আন্ডার অ্যাপ্রুভড বাজেট, অর্থাৎ এই ডিরেক্ট ক্যাশ পারচেস এটা কিন্তু অবশ্যই অ্যাপ্রুভড বাজেটের অধীনে হতে হবে। আর এনি অফিসার অর 3 মেম্বার প্রকিউরমেন্ট কমিটি বলতেছে, প্রকিউরমেন্ট কমিটিতে 3 জন মেম্বার থাকতে হবে, কিংবা যে কোনো অফিসার এটা করতে পারবে। পেমেন্ট ক্যাশ আর চেক, অর্থাৎ পেমেন্টটা হবে ক্যাশে কিংবা চেকে। নট রিকোয়ার্ড এনি সাইন কন্ট্রাক্ট, বলা হচ্ছে এখানে কোনো কন্ট্রাক্ট সাইনিংয়ের দরকার হয় না, কারণ এটা সহজ একেবারে। আমরা যেমন বাজারে ক্রয় করি, টাকা দেই, মাল নেই, ওই রকম কোনো কন্ট্রাক্ট সাইনিংয়ের দরকার নাই। টাকা উত্তোলন করবে পিই এবং এরপরে একটা নির্দিষ্ট পার্টির কাছ থেকে মালামাল ক্রয় করবে। এটাই হচ্ছে ডিরেক্ট ক্যাশ পারচেস।
আর ফোর্স অ্যাকাউন্ট আছে, এটা রুল নাম্বার 101-এ ফোর্স অ্যাকাউন্ট সম্পর্কে বলা আছে, মে বি ইউজড ফর হায়ারিং অফ ডিরেক্ট লেবার ফর ডিপার্টমেন্টাল নিডস। বলা হচ্ছে ফোর্স অ্যাকাউন্ট হচ্ছে হায়ার করার জন্য, লেবারদেরকে হায়ার করার জন্য, এটা ডিপার্টমেন্টাল নিড যখন হয় তখন এই ফোর্স অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু পারচেস করা হয়। এবং এক্ষেত্রে একটা থ্রেশহোল্ড রয়েছে, সেটা হচ্ছে ইচ কেস ম্যাক্সিমাম 4 লাখ, অর্থাৎ প্রত্যেক বারে সর্বোচ্চ 4 লাখ টাকা পর্যন্ত ফোর্স অ্যাকাউন্টের মাধ্যমে ক্রয় প্রক্রিয়া পরিচালনা করা যাবে। বলা হচ্ছে পারচেস অফ ম্যাটেরিয়ালস, টুলস অ্যান্ড রেন্টাল অর অফ অ্যাডিশনাল ইকুইপমেন্টস রিকোয়ার্ড টু পারফর্ম ডিপার্টমেন্টাল ওয়ার্কস, ইউজ আদার মেথড RFQ, ডিরেক্ট কন্ট্রাক্টিং ইটিসি, এবং আন্ডার অ্যাপ্রুভড বাজেট, অর্থাৎ এটাও কিন্তু অ্যাপ্রুভড বাজেটের ভিতরে হতে হবে। তো এই ছিল মোটামুটি ডিরেক্ট প্রকিউরমেন্ট সম্পর্কে আলোচনা। পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।